ষষ্ঠ পর্ব। সকালে উঠিয়া শুনিলাম কুশারী মহাশয় মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করিয়া গিয়াছেন। ঠিক এই আশঙ্কাই করিতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, আমি একা নাকি? রাজলক্ষ্মী হাসিয়া কহিল, না, আমিও আছি। যাবে? যাব বই কি। তাহার এই নিঃসংকোচ উত্তর শুনিয়া অবাক হইয়া গেলাম। খাওয়া বস্তুটা যে হিন্দু ধর্মের কি এবং সমাজের কতখানি ইহার উপর নির্ভর করে রাজলক্ষ্মী তাহা জানে, এবং কত বড় নিষ্ঠার সহিত ইহাকে মানিয়া চলে আমিও তাহা জানি। অথচ এই তাহার জবাব। কুশারী মহাশয় সম্বন্ধে বেশি কিছু জানি না, তবে বাহির হইতে তাহাকে যতটা দেখা গিয়াছে মনে হইয়াছে তিনি আচার পরায়ণ ব্রাহ্মণ, এবং ইহাও নিশ্চিত যে রাজলক্ষ্মীর ইতিহাস তিনি অবগত নহেন, কেবল মনিব বলিয়াই আমন্ত্রণ করিয়া গিয়াছেন। কিন্তু রাজলক্ষ্মী যে আজ সেখানে গিয়া কি করিয়া কি করিবে আমি তো ভাবিয়া পাইলাম না। অথচ আমার এই প্রশ্নটা বুঝিয়াও সে যখন কিছুই কহিল না, তখন ইহারই নিহিত কুণ্ঠা আমাকেও নির্বাক করিয়া রাখিল। যথাসময় গোযান আসিয়া উপস্থিত হইল। আমি প্রস্তুত হইয়া বাহিরে আসিয়া দেখিলাম রাজলক্ষ্মী গাড়ির কাছে দাঁড়াইয়া আছে। কহিলাম, যাবে না? সে কহিল, যাবার জন্যই তো দাঁড়িয়ে আছি। এই বলিয়া সে গাড়ির ভিতরে গিয়া বসিল। রতন সঙ্গে যাইবে। সে আমার পিছনে ছিল। ঠাকুরানীর সাজসজ্জা দেখিয়া সে যে নিরতিশয় বিস্ময়াপন্ন হইল তাহার মুখ দেখিয়া তাহা বুঝিলাম। আমিও আশ্চর্য হইয়াছিলাম, কিন্তু সেও প্রকাশ করিল না। আমিও তেমনি নীরব হইয়া রহিলাম। বাড়িতে সে কোনো কালেই বেশি গহনা পড়ে না। কিছুদিন হইতে তাহাও কমিতেছিল, কিন্তু আজ দেখা গেল গায়ে তাহার কিছুই প্রায় নাই। যে হারটা সচরাচর তাহার গলায় থাকে সেইটি, এবং হাতে একজোড়া বালা। ঠিক মনে নাই, তবুও মনে হইল কাল রাত্রি পর্যন্ত যে চুরি কয়েকগাছি দেখিয়াছিলাম সেগুলিও যেন সে আজ ইচ্ছা করিয়াই খুলিয়া ফেলিয়াছে। পরনের কাপড়খানিও নিতান্ত সাধারণ, বোধহয় সকালে স্নান করিয়া যাহা পরিয়াছিল তাহাই। গাড়িতে উঠিয়া বসিয়া আস্তে আস্তে বলিলাম, একে একে যে সমস্তই ছাড়লে দেখছি, কেবল আমি বাকি রয়ে গেলাম। রাজলক্ষ্মী আমার মুখের পানে চাহিয়া একটু হাসিয়া কহিল, এমন তো হতে পারে এই একটার মধ্যেই সমস্ত রয়ে গেছে, তাই যেগুলি বাড়তি ছিল সেইগুলো একে একে ঝরে যাচ্ছে। এই বলিয়া সে পিছনে একবার চাহিয়া দেখিল রতন কাছাকাছি আছে কিনা। তারপরে গাড়োয়ানটাও না শুনিতে পায় এমনই অত্যন্ত মৃদু কণ্ঠে কহিল, বেশ তো, সে আশীর্বাদই করো না তুমি। তোমার বড় আর তো আমার কিছুই নেই। তোমাকেও যার বদলে অনায়াসে দিতে পারি, আমাকে সেই আশীর্বাদই তুমি করো। চুপ করিয়া রহিলাম। কথাটা এমন একদিকে চলিয়া গেল যাহার জবাব দিবার কোনো সাধ্যই আমার ছিল না। সেও আর কিছু না বলিয়া মোটা বালিশটা টানিয়া লইয়া গুটিসুটি হইয়া আমার পায়ের কাছে শুইয়া পড়িল। আমাদের গঙ্গা মাটি হইতে পোড়া মাটিতে যাইবার একটা অত্যন্ত সোজা পথ আছে। সম্মুখের শুষ্ক জল খাতটার উপরে যে সংকীর্ণ বাঁশের সাঁকো আছে তাহার উপর দিয়া গেলে মিনিট 10 মধ্যেই যাওয়া যায়, কিন্তু গরুর গাড়িতে অনেকখানি রাস্তা ঘুরিয়া ঘণ্টা 2 বিলম্বে পৌঁছিতে হয়। এই দীর্ঘ পথটায় দুজনের মধ্যে আর কোনো কথাই হইল না। সে কেবল আমার হাতখানা তাহার গলার কাছে টানিয়া লইয়া ঘুমানোর ছল করিয়া নিঃশব্দে পড়িয়া রহিল। কুশারী মহাশয়ের দ্বারে আসিয়া যখন গোযান থামিল, তখন বেলা দ্বিপ্রহর উত্তীর্ণ হইয়া গেছে। কর্তা এবং গৃহিণী উভয়ই একসঙ্গে বাহির হইয়া আমাদের অভ্যর্থনা করিয়া গ্রহণ করিলেন, এবং অতিশয় সম্মানিত অতিথি বলিয়াই বোধ হয় সদরে না বসাইয়া একেবারে ভিতরে লইয়া গেলেন। তাছাড়া অনতিবিলম্বেই বোঝা গেল শহর হইতে দূরবর্তী এই সকল সামান্য পল্লী অঞ্চলে অবরোধের সেরূপ কঠোর শাসন প্রচলিত নাই। কারণ আমাদের শুভাগমন প্রচারিত হইতে না হইতেই প্রতিবেশীদের অনেকেই, যাহারা খুড়ো, জ্যাঠা, মাসিমা
ইত্যাদি প্রীতি ও আত্মীয় সম্বোধনে কুশারী ও তাহার গৃহিণীকে আপ্যায়িত করিয়া একে একে দুইয়ে দুইয়ে প্রবেশ করিয়া তামাশা দেখিতে লাগিলেন, তাহাদের সকলেই অবলা নহেন। রাজলক্ষ্মীর ঘুমটা দিবার অভ্যাস ছিল না। সেও আমারই মতো সম্মুখের বারান্দায় একখানি আসনের উপর বসিয়াছিল। এই অপরিচিত রমণীর সাক্ষাতেও এই অনাহুতের দল বিশেষ কোনো সংকোচ অনুভব করিলেন না। তবে সৌভাগ্য এইটুকু যে আলাপ করিবার ঔৎসুক্যটা নিতান্ত তাহার প্রতি না হইয়া আমার প্রতি প্রদর্শিত হইতে লাগিল। কর্তা অতিশয় ব্যস্ত, তাহার ব্রাহ্মণীও তেমনি। কেবল বাড়ির বিধবা মেয়েটি রাজলক্ষ্মীর পাশে স্থির হইয়া বসিয়া একটা তাল পাখা লইয়া তাহাকে মৃদু মৃদু বাতাস করিতে লাগিল। আর আমি কেমন আছি, কি অসুখ, কতদিন থাকিব, জায়গাটা ভালো মনে হইতেছে কিনা, জমিদারি নিজে না দেখিলে চুরি হয় কিনা, ইহার নতুন কোনো বন্দোবস্ত করিবার প্রয়োজন বোধ করিতেছি কিনা ইত্যাদি অর্থ ও ব্যর্থ নানাবিধ প্রশ্ন উত্তর মালার ফাঁকে ফাঁকে কুশারী মহাশয়ের সাংসারিক অবস্থাটা একটু পর্যবেক্ষণ করিয়া দেখিতে লাগিলাম। বাটিতে অনেকগুলি ঘর এবং সেগুলি মাটির। তথাপি মনে হইল কাশীনাথ কুশারীর অবস্থা সচ্ছল তো বটেই, বোধহয় একটু বিশেষ রকমের ভালো। প্রবেশ করিবার সময় বাহিরে চণ্ডীমণ্ডপের একধারে একটা ধানের মড়াই লক্ষ্য করিয়া আসিয়াছিলাম। ভিতরের প্রাঙ্গণেও দেখিলাম তেমনি আরও গোটা দুই রহিয়াছে। ঠিক সম্মুখেই বোধ করি ওটা রান্নাঘরই হইবে। তাহারই উত্তরে একটা চালার মধ্যে পাশাপাশি গোটা দুই ঢেঁকি। বোধ হইল অনতিকাল পূর্বেই যেন তাহার কাজ বন্ধ করা হইয়াছে। একটা বাতাবি বৃক্ষতলে ধান সিদ্ধ করিবার কয়েকটা চুল্লি নিকানো মুছানো ঝরঝর করিতেছে, এবং সেই পরিষ্কৃত স্থানটুকুর উপরে ছায়াতলে দুটি পরিপুষ্ট গো বৎস ঘাড় কাত করিয়া আরামে নিদ্রা করিতেছে। তাহাদের মায়েরা কোথায় বাঁধা আছে চোখে পড়িল না সত্য, কিন্তু এটা বুঝা গেল কুশারী পরিবারের অন্যের মতো দুগ্ধেরও বিশেষ কোনো অনটন নাই। দক্ষিণের বারান্দার দেয়াল ঘেঁষিয়া ৬-৭টা বড় বড় মাটির কলসি বিড়ার উপর বসানো আছে। হয়তো গুড় আছে, কি কি আছে জানি না, কিন্তু যত্ন দেখিয়া মনে হইল না যে তাহারা শূন্য গর্ভ কিংবা অবহেলার বস্তু। কয়েকটা খুঁটির গায়ে দেখিলাম ঢেরা সমেত পাট এবং শনের গোছা বাঁধা রহিয়াছে। সুতরাং বাটিতে যে বিস্তর দড়ি দড়ার আবশ্যক হয় তাহা অনুমান করা অসঙ্গত জ্ঞান করিলাম না। কুশারী গৃহিণী খুব সম্ভব আমাদের অভ্যর্থনার কাজেই অন্যত্র নিযুক্তা। কর্তাটিও একবার মাত্র দেখা দিয়াই অন্তর্ধান করিয়াছিলেন। তিনি অকস্মাৎ ব্যস্ত সমস্ত হইয়া উপস্থিত হইলেন এবং রাজলক্ষ্মীকে উদ্দেশ্য করিয়া অনুপস্থিতির কৈফিয়ত আর এক প্রকার দিয়া কহিলেন, মা এইবার যাই, আহ্নিকটা সেরে এসে একেবারে বসি। বছর 15-16 একটি সুন্দর সবলকায় ছেলে উঠানের একধারে দাঁড়াইয়া গভীর মনোযোগের সহিত আমাদের কথাবার্তা শুনিতেছিল। কুশারী মহাশয়ের দৃষ্টি তাহার প্রতি পড়িতেই বলিয়া উঠিলেন, বাবা হরিপদ, নারায়ণের অন্ন বোধ করি এতক্ষণে প্রস্তুত হলো, একবার ভোগটি দিয়ে এসো গে বাবা। আহ্নিকের বাকিটুকু শেষ করতে আর আমার দেরি হবে না। আমার প্রতি চাহিয়া কহিলেন, আজ মিছাই আপনাকে কষ্ট দিলাম, বড় দেরি হয়ে গেল। এই বলিয়া আমার প্রত্যুত্তরের অপেক্ষায় আর দেরি না করিয়া চোখের পলকে নিজেই অদৃশ্য হইয়া গেলেন। এইবার যথাকালে অর্থাৎ যথাকালের অনেক পরে আমাদের মধ্যাহ্ন ভোজনের ঠাঁই করার খবর পৌঁছিল। বাঁচা গেল। কেবল অতিরিক্ত বেলার জন্যই নয়, এইবার আগন্তুকগণের প্রশ্নবাণে বিরতি অনুভব করিয়াই হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। তাহারা আহার্য প্রস্তুত হইয়াছে শুনিয়া অন্তত কিছুক্ষণের জন্য আমাকে অব্যাহতি দিয়া যে যাহার বাড়ি চলিয়া গেলেন। কিন্তু খাইতে বসিলাম কেবল আমি একা। কুশারী মহাশয় সঙ্গে বসিলেন না, কিন্তু সম্মুখে আসিয়া বসিলেন। হেতুটা তিনি সবিনয় এবং সগৌরবে নিজেই ব্যক্ত করিলেন। উপবীত ধারণের দিন হইতে ভোজনকালে সেই যে মৌনী হইয়াছিলেন সে ব্রত আজও ভঙ্গ করেন নাই। সুতরাং একাকী নির্জন গৃহে এই কাজটা তিনি এখনো সম্পন্ন করেন। আপত্তি করিলাম না, আশ্চর্য হইলাম না, কিন্তু রাজলক্ষ্মীর সম্বন্ধে যখন শুনিলাম
আজ তাহারও নাকি কি একটা ব্রত আছে, পরান্ন গ্রহণ করিবে না। তখনই আশ্চর্য হইলাম। এই ছলনায় মনে মনে ক্ষুব্ধ হইয়া উঠিলাম, এবং ইহার কি যে প্রয়োজন ছিল তাহা ভাবিয়া পাইলাম না। কিন্তু রাজলক্ষ্মী আমার মনের কথা চোখের পলকে বুঝিয়া লইয়া কহিল, তার জন্য তুমি দুঃখ করো না, ভালো করে খাও। আমি যে আজ খাবো না এরা সবাই জানতেন। বলিলাম, অথচ আমি জানতাম না? কিন্তু এই যদি কষ্ট স্বীকার করে আসার কি আবশ্যক ছিল? ইহার উত্তর রাজলক্ষ্মী দিল না, দিলেন কুশারী গৃহিণী। কহিলেন, এ কষ্ট আমি স্বীকার করিয়েছি বাবা। মা যে এখানে খাবেন না তা জানতাম, তবু আমরা যাঁদের দয়া দুটি অন্ন পাই তাঁদের পায়ের ধুলো বাড়িতে পড়বে এ লোভ সামলাতে পারলাম না। কি বলো মা? এই বলিয়া তিনি রাজলক্ষ্মীর মুখের প্রতি চাহিলেন। রাজলক্ষ্মী বলিল, এর জবাব আজ নয় মা, আর একদিন আপনাকে দেব। এই বলিয়া সে হাসিল। আমি কিন্তু অত্যন্ত আশ্চর্য হইয়া কুশারী গৃহিণীর মুখের প্রতি চোখ তুলিয়া চাহিলাম। পল্লীগ্রামে, বিশেষ এইরূপ সুদূর পল্লীতে ঠিক এমনই সহজ সুন্দর কথাগুলি যেন কোনো রমণীর মুখেই শুনিবার কল্পনা করি নাই। কিন্তু এখনও যে এই পল্লী অঞ্চলেই আরও একটি ঢের বেশি আশ্চর্য নারীর পরিচয় পাইতে বাকি ছিল তা স্বপ্নেও ভাবি নাই। আমার পরিবেশনের ভার বিধবা কন্যার উপর অর্পণ করিয়া কুশারী গৃহিণী তালপাখা হাতে আমার সম্মুখে বসিয়াছিলেন। বোধহয় বয়সে আমার অনেক বড় হইবেন বলিয়াই মাথার উপর অঞ্চলখানি ছাড়া মুখে কোনো আবরণ ছিল না। তাহা সুন্দর কিংবা অসুন্দর মনেই হইল না, কেবল এইটুকুই মনে হইল ইহা সাধারণ বাঙালি মায়ের মতোই স্নেহ ও করুণায় পরিপূর্ণ। দ্বারের কাছে কর্তা স্বয়ং দাঁড়াইয়াছিলেন। বাহির হইতে তাহার মেয়ে ডাকিয়া কহিল, বাবা, তোমার খাবার দেওয়া হয়েছে। বেলা অনেক হইয়াছিল, এবং এই খবরটুকুর জন্যই বোধহয় তিনি সাগ্রহে অপেক্ষা করিতেছিলেন। তথাপি একবার বাহিরে ও একবার আমার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এখন একটু থাম মা, বাবুর খাওয়াটা। গৃহিণী তৎক্ষণাৎ বাধা দিয়া বলিয়া উঠিলেন, না, তুমি যাও, মিথ্যে সময় নষ্ট করো না। ঠান্ডা হয়ে গেলে তোমার খাওয়া হয় না আমি জানি। কুশারী সংকোচ বোধ করিতেছিলেন, কহিলেন, নষ্ট আর কি হবে, বাবুর খাওয়াটা হয়েই যাক না। গৃহিণী কহিলেন, আমি থাকতেও যদি খাওয়া ত্রুটি হয় তো তোমার দাঁড়িয়ে থাকলেও সারবে না, তুমি যাও। কি বলো বাবা? এই বলিয়া তিনি আমার প্রতি চাহিয়া হাসিলেন। আমিও হাসিয়া বলিলাম, হয়তো বা ত্রুটি বাড়বে। আপনি যান কুশারী মশাই, অমন অভুক্ত চেয়ে দাঁড়িয়ে থাকলে কোনো পক্ষেই সুবিধে হবে না। তিনি আর বাক্য ব্যয় না করিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন। কিন্তু মনে হইল সম্মানিত অতিথির আহারের স্থানে উপস্থিত না থাকিবার সংকোচটা সঙ্গে লইয়াই গেলেন। কিন্তু এইটাই যে আমার মস্ত ভুল হইয়াছিল তাহা কিছুক্ষণ পরেই আর অবিদিত রহিল না। তিনি চলিয়া গেলে তাহার গৃহিণী বলিলেন, নিরামিষ আলো চালের ভাত খান, জুড়িয়ে গেলে আর খাওয়াই হয় না, তাই জোর করে পাঠিয়ে দেওয়া। কিন্তু তাও বলি বাবা, যারা অন্নদাতা তাদের পূর্বে নিজের বাড়িতে অন্ন গ্রহণ করাও কঠিন। কথাটায় মনে মনে আমার লজ্জা করিতে লাগিল। বলিলাম, অন্নদাতা আমি নই, কিন্তু তাও যদি সত্য হয় সেটুকু এত কম যে এটুকু বাদ গেলে বোধ করি আপনারা টেরও পেতেন না। কুশারী গৃহিণী ক্ষণকাল চুপ করিয়া রহিলেন। মনে হইল তাহার মুখখানি ধীরে ধীরে যেন অতিশয় ম্লান হইয়া উঠিল। তারপরে কহিলেন, তোমার কথাটা নিতান্ত মিথ্যা নয় বাবা, ভগবান আমাদের কিছু কম দেননি, কিন্তু এখন মনে হয় এত যদি তিনি নাই দিতেন হয়তো এর চেয়ে তাঁর বেশি দয়াই প্রকাশ পেত। বাড়িতে ওই তো কেবল একটা বিধবা মেয়ে, কি হবে আমাদের গোলা ভরা ধানে, কড়া ভরা দুধে, আর কলসি কলসি গুড় নিয়ে? এসব ভোগ করবার যারা ছিল তারা তো আমাদের ত্যাগ করেই চলে গেছে। কথাটা বিশেষ কিছুই নয়, কিন্তু বলিতে বলিতেই তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল এবং ওষ্ঠাধর স্ফুরিত হইয়া উঠিল। বুঝিলাম অনেক গভীর বেদনাই এই কয়টি কথার মধ্যেই নিহিত আছে। ভাবিলাম হয়তো তাহার কোনো উপযুক্ত পুত্রের মৃত্যু হইয়াছে, এবং ওই যে ছেলেটিকে ইতিপূর্বে দেখিয়াছি তাহাকে অবলম্বন করিয়া হতাশ্বাস
পিতা মাতা আর কোনো সান্ত্বনাই পাইতেছেন না। আমি নীরব হইয়া রহিলাম। রাজলক্ষ্মীও কোনো কথা না কহিয়া কেবল তাহার হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আমারই মতো নিঃশব্দে বসিয়া রহিল। কিন্তু আমাদের ভুল ভাঙিল তাহার পরের কথায়। তিনি আপনাকে আপনি সংবরণ করিয়া লইয়া পুনশ্চ কহিলেন, কিন্তু আমাদের মতো তাদেরও তো তোমরাই অন্নদাতা। কর্তাকে বললাম, মনিবকে দুঃখের কথা জানাতে লজ্জা নেই। আমাদের মাকে বাবাকে নিমন্ত্রণের ছল করে একবার ধরে আনো। আমি তাদের কাছে কেঁদে কেটে দেখি যদি তারা এর কোনো বিহিত করে দিতে পারেন। এই বলিয়া এইবার তিনি অঞ্চল তুলিয়া নিজের অশ্রু জল মোচন করিলেন। সমস্যা অত্যন্ত জটিল হইয়া উঠিল। রাজলক্ষ্মীর মুখের প্রতি চাহিয়া দেখিলাম সেও আমারই মতো সংশয় পড়িয়াছে। কিন্তু পূর্বের মতো এখনো দুজনে মৌন হইয়া রহিলাম। কুশারী গৃহিণী এইবার তাহাদের দুঃখের ইতিহাস ধীরে ধীরে ব্যক্ত করিয়া বলিতে লাগিলেন। শেষ পর্যন্ত শুনিয়া বহুক্ষণ কাহারও মুখে কোনো কথা বাহির হইল না। কিন্তু এ বিষয়ে সন্দেহ রহিল না যে এ কথা বিব্রত করিয়া বলিতে ঠিক এতখানি ভূমিকারই প্রয়োজন ছিল। রাজলক্ষ্মী পরান্ন গ্রহণ করিবে না শুনিয়াও এই মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ হইতে শুরু করিয়া কর্তাটিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা পর্যন্ত কিছুই বাদ দেওয়া চলিত না। কিন্তু সে যাই হোক, কুশারী গৃহিণী তাহার চোখের জল ও অস্ফুট বাক্যের ভিতর দিয়া ঠিক কতখানি যে ব্যক্ত করিলেন তাহা জানি না, এবং ইহার কতখানি যে সত্য তাহাও এক পক্ষ শুনিয়া নিশ্চয় করা কঠিন। কিন্তু আমাদের মধ্যস্থতায় যে সমস্যা আজ তাহারা নিষ্পত্তি করিয়া দিতে স্বনির্বন্ধ আবেদন করিলেন, তাহা যেমন বিস্ময়কর তেমনি মধুর ও তেমনি কঠোর। কুশারী গৃহিণী যে দুঃখের ইতিহাসটা বিবৃত করিলেন তাহার মোট কথাটা এই যে, গৃহে তাহাদের খাওয়া পড়ার যথেষ্ট সচ্ছলতা থাকা সত্ত্বেও শুধু যে কেবল সংসারটাই তাহাদের বিষ হইয়া গিয়াছে তাই নয়, সমস্ত পৃথিবীর কাছে তাহারা লজ্জায় মুখ দেখাইতে পারিতেছেন না, এবং সমস্ত দুঃখের মূল হইতেছে তাহার একমাত্র ছোট যা সুনন্দা। এবং যদিচ তাহার দেবর যদুনাথ ন্যায়রত্ন তাহাদের কম শত্রুতা করেন নাই, কিন্তু আসল অভিযোগটা তাহার সেই সুনন্দার বিরুদ্ধে। এই বিদ্রোহী সুনন্দা ও তাহার স্বামী যখন সম্প্রতি আমাদেরই প্রজা, তখন যেমন করিয়াই হোক ইহাদের বশ করিতে হইবে। ঘটনাটা সংক্ষেপে এইরূপ। তাহার শ্বশুর শাশুড়ি যখন স্বর্গগত হন তখন তিনি এ বাড়ির বধূ। যদু কেবল ৬-৭ বছরের বালক। এ বালককে মানুষ করিয়া তুলিবার ভার তাহারই উপরে পড়ে, এবং সেদিন পর্যন্ত এ ভার তিনি বহন করিয়াই আসিয়াছেন। পৈতৃক বিষয়ের মধ্যে একখানি মাটির ঘর, বিঘা ২-৩ ব্রহ্মোত্তর জমি এবং ঘর কয়েক যজমান, মাত্র এইটুকুর উপর নির্ভর করিয়াই তাহার স্বামীকে সংসার সমুদ্রে ভাসিতে হয়। আজ এই যে প্রাচুর্য, এই যে সচ্ছলতা, এ সকল সমস্তই তাহার সকৃত উপার্জনের ফল। ঠাকুরপো কোনো সাহায্যই করেন নাই, সাহায্য কখনো তাহার কাছে প্রার্থনাও করা হয় নাই। আমি কহিলাম, এখন বুঝি তিনি অনেক দাবি করছেন? কুশারী গৃহিণী ঘাড় নাড়িয়া কহিলেন, দাবি কিসের বাবা? এ তো সমস্তই তার, সমস্তই সে নিত। সুনন্দা যদি না মাঝে পড়ে আমার সোনার সংসার ছাড়খাড় করে দিত। আমি কথাটা ঠিকমতো বুঝিতে না পারিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, কিন্তু আপনার এই ছেলেটি? তিনিও প্রথমটা বুঝিতে পারিলেন না, পরে বুঝিয়া বলিলেন, ওই বিজয়ের কথা বলছো? ও তো আমাদের ছেলে নয় বাবা, ও একটি ছাত্র, ঠাকুরপোর টোলে পড়ত, এখনো তার কাছেই পড়ে, শুধু আমার কাছে থাকে। এই বলিয়া তিনি বিজয় সম্বন্ধে আমাদের অজ্ঞতা দূর করিয়া কহিতে লাগিলেন, কত দুঃখে যে ঠাকুরপোকে মানুষ করি সে শুধু ভগবান জানেন, এবং পাড়ার লোকেও কিছু কিছু জানে, কিন্তু নিজে সে আজ সমস্ত ভুলেছে, শুধু আমরাই ভুলতে পারিনি। এই বলিয়া তিনি চোখের কোণটা হাত দিয়া মুছিয়া ফেলিয়া কহিলেন, কিন্তু সেসব যাক বাবা, সে অনেক কথা। আমি ঠাকুরপোর পইতে দিলাম, কর্তা তাকে পড়ার জন্যে মিহিরপুরে শিবু তর্কালঙ্কারের টোলে পাঠিয়ে দিলেন। বাবা,
ছেলেটাকে ছেড়ে থাকতে পারিনি বলে আমি নিজে কতদিন গিয়ে মিহিরপুরে বাস করে এসেছি, সেও আজ তার মনে পড়ে না। যাক, এমন করে কত বছরই না কেটে গেল। ঠাকুরপোর পড়া সাঙ্গ হলো। কর্তা তাকে সংসারী করবার জন্যে মেয়ে খুঁজে বেড়াতে লাগলেন। এমন সময় বলা নেই কহা নেই হঠাৎ একদিন শিবু তর্কালঙ্কারের মেয়ে সুনন্দাকে বিয়ে করে এনে উপস্থিত। আমাকে নাই বলুক বাবা, অমন দাদার পর্যন্ত একটা মত নিলে না। আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, মত না নেওয়ার কি বিশেষ কারণ ছিল? গৃহিণী কহিলেন, ছিল বই কি, ওরা আমাদের ঠিক স্বঘরও নয়, কুলে শিলে মানেও ঢের ছোট। কর্তা রাগ করলেন, দুঃখে লজ্জায় বোধ করি এমন মাসখানেক কারো সঙ্গে কথাবার্তা পর্যন্ত কইলেন না। কিন্তু আমি রাগ করিনি। সুনন্দার মুখখানি দেখে প্রথম থেকেই যেন গলে গেলাম। তার উপর যখন শুনতে পেলাম তার মা মারা গেছে, বাপ ঠাকুরপোর হাতে তাকে সঁপে দিয়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন, তখন ওই ছোট মেয়েটিকে পেয়ে আমার যে কি হলো তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু সে যে একদিন তার এমন শোধ দেবে এ কথা তখন কে ভেবেছিল? এই বলিয়া তিনি হঠাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। বুঝিলাম এইখানে ব্যথাটা অতিশয় তীব্র, কিন্তু নীরবে রহিলাম। রাজলক্ষ্মীও এতক্ষণ কোনো কথা কহে নাই। সে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, এখন তারা কোথায়? প্রত্যুত্তরে তিনি ঘাড় নাড়িয়া যাহা ব্যক্ত করিলেন তাহাতে বুঝা গেল ইহারা আজও এই গ্রামেই আছেন। ইহার পরে অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা কহিলেন না। তাহার সুস্থ হইতে একটু বেশি সময় গেল, কিন্তু আসল বস্তুটা এখনো পর্যন্ত ভালো করিয়া বুঝাই গেল না। এদিকে আমার খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল, কারণ কান্নাকাটি সত্ত্বেও এ বিষয়ে বিশেষ বিঘ্ন ঘটে নাই। সহসা তিনি চোখ মুছিয়া সোজা হইয়া বসিলেন এবং আমার থালার দিকে চাহিয়া অনুতপ্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, থাক বাবা, সমস্ত দুঃখের কাহিনী বলতে গেলে শেষও হবে না, তোমাদের ধৈর্যও থাকবে না। আমার সোনার সংসার যারা চোখে দেখেছে কেবল তারাই জানে ছোট বউ আমার কি সর্বনাশ করে গেছে। কেবল সেই লঙ্কা কাণ্ডটাই তোমাদের সংক্ষেপে বলবো। যে সম্পত্তিটার উপর আমাদের সমস্ত নির্ভর, সেটা একসময় একজন তাঁতির ছিল। বছরখানেক পূর্বে হঠাৎ একদিন সকালে তার বিধবা স্ত্রী নাবালক ছেলেটিকে সঙ্গে করে বাড়িতে এসে উপস্থিত। রাগ করে কত কি যে বলে গেল তার ঠিকানা নেই। হয়তো তার কিছুই সত্য নয়, হয়তো তার সমস্তই মিথ্যে। ছোট বউ স্নান করে যাচ্ছিল রান্নাঘরে, সে যেন সেই সব শুনে একেবারে পাথর হয়ে গেল। তারা চলে গেলেও তার সে ভাব আর ঘুচতে চাইল না। আমি ডেকে বললাম, সুনন্দা, দাঁড়িয়ে রইলি, বেলা হয়ে যাচ্ছে না? কিন্তু জবাবের জন্য তার মুখের পানে চেয়ে আমার ভয় হলো। তার চোখের চাহনিতে কিসের যেন একটা আলো ঠিকরে পড়ছে, কিন্তু শ্যামবর্ণ মুখখানি একেবারে ফ্যাকাশে বিবর্ণ। তাঁতি বউয়ের প্রত্যেক কথাটি যেন বিন্দু বিন্দু করে তার সর্বাঙ্গ থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে গেছে। সে তখনই আমার জবাব দিলে না, কিন্তু আস্তে আস্তে কাছে এসে বললে, দিদি, তাঁতি বউকে তার স্বামীর বিষয় তোমরা ফিরিয়ে দেবে না? তার ওইটুকু নাবালক ছেলেকে তোমরা সর্বস্ব বঞ্চিত করে সারা জীবন পথের ভিখারি করে রাখবে? আশ্চর্য হয়ে বললাম, শোনো একবার কথাটা। কানাই বসাকের সমস্ত সম্পত্তি দেনার দায় বিক্রি হয়ে গেলে ইনি কিনে নিয়েছেন। নিজের কেনা বিষয় কে কবে পরকে ছেড়ে দেয় ছোট বউ? ছোট বউ বললে, কিন্তু বড় ঠাকুর এত টাকা পেলেন কোথায়? রাগ করে জবাব দিলাম, সে কথা জিজ্ঞেস করগে যা তোর বড় ঠাকুরকে, বিষয় যে কিনেছে। এই বলে আনিক করতে চলে গেলাম। রাজলক্ষ্মী কহিল, সত্যিই তো, যে বিষয় নিলাম হয়ে বিক্রি হয়ে গেছে তা ফিরিয়ে দিতেই বা ছোট বউ বলে কি করে? কুশারী গৃহিণী কহিলেন, বলো তো বাছা। কিন্তু এ কথা বলা সত্ত্বেও তাহার মুখের উপর লজ্জার যেন একটা কালো ছায়া পড়িল। কহিলেন, তবে ঠিক নিলাম হয়েই তো বিক্রি হয়নি কি না, তাই। আমরা হলাম তাদের পুরুত বংশ। কানাই বসাক মৃত্যুকালে এর উপরেই সমস্ত ভার দিয়ে গিয়েছিল, কিন্তু তখন তো আর ইনি জানতেন না
সেই সঙ্গে একরাশ দেনাও রেখে গিয়েছিল। তাহার কথা শুনিয়া রাজলক্ষ্মী ও আমি উভয়ই কেমন যেন স্তব্ধ হইয়া গেলাম। কি যেন একটা নোংরা জিনিস আমার মনের ভিতরটা এক মুহূর্তেই একেবারে মলিন করিয়া দিয়া গেল। কুশারী গৃহিণী বোধ করি ইহা লক্ষ্য করিলেন না। বলিলেন, জপ আহ্নিক সমস্ত সেরে ঘণ্টা 2 পরে ফিরে এসে দেখি সুনন্দা সেইখানে ঠিক তেমনই স্থির হয়ে বসে আছে, কোথাও একটা পা পর্যন্ত বাড়ায়নি। কর্তা কাছারি সেরে এখনই এসে পড়বেন। ঠাকুরপো বিনুকে নিয়ে খামার দেখতে গেছে, তারও ফিরতে দেরি নেই। বিজয় নাইতে গেছে, এখনই এসে ঠাকুর পুজোয় বসবে। রাগের পরিসীমা রইল না। বললাম, তুই কি রান্নাঘরে আজ ঢুকবি নে? ওই বজ্জাত তাঁতি বেটির ছেঁড়া কথা নেই সারাদিন বসে থাকবি? সুনন্দা মুখ তুলে বললে, না দিদি, যে বিষয় আমাদের নয় সে যদি তোমরা ফিরিয়ে না দাও তো আমি রান্নাঘরে ঢুকবো না। ওই নাবালক ছেলেটার মুখের গ্রাস কেড়ে নিয়ে আমার স্বামী পুত্রকেও খাওয়াতে পারবো না, ঠাকুরের ভোগ রেঁধেও দিতে পারবো না। এই বলে সে তার নিজের ঘরে চলে গেল। সুনন্দাকে আমি চিনতাম। সে যে মিথ্যা কথা বলে না, সে যে তার অধ্যাপক সন্ন্যাসী বাপের কাছে ছেলেবেলা থেকে অনেক শাস্ত্র পড়েছে তাও জানতাম। কিন্তু সে যে মেয়ে মানুষ হয়েও এমন পাষাণ কঠিন হতে পারবে তাই কেবল তখনও জানতাম না। আমি তাড়াতাড়ি ভাত রাঁধতে গেলাম। পুরুষেরা সব বাড়ি ফিরে এলেন। কর্তার খাবার সময় সুনন্দা দরজার বাইরে এসে দাঁড়ালো। আমি দূর থেকে হাত জোর করে বললাম, সুনন্দা, একটু ক্ষমা দে, ওর খাওয়াটা হয়ে যাক। সে এইটুকু অনুরোধও রাখলে না। গন্ডুস করে খেতে বসছিলেন। জিজ্ঞাসা করলে, তাঁতিদের সম্পত্তি কি আপনি টাকা দিয়ে নিয়েছিলেন? ঠাকুর তো কিছুই রেখে যাননি, এ তো আপনাদের মুখেই অনেকবার শুনেছি। তবে এত টাকা পেলেন কোথায়? যে কখনো কথা কয় না তার মুখে এই প্রশ্ন শুনে কর্তা প্রথমে একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন। তারপর বললেন, এসব কথার মানে কি বৌমা? সুনন্দা উত্তর দিলে, এর মানে যদি কেউ জানে তো সে আপনি। আজ তাঁতি বউ তার ছেলে নিয়ে এসেছিল, তার সমস্ত কথার পুনরাবৃত্তি করা আপনার কাছে বাহুল্য। কিছুই আপনার অজানা নেই। এ বিষয়ে যার তাকে যদি ফিরিয়ে না দেন তো আমি বেঁচে থেকে এই মহাপাপের একটা অন্ন আমার স্বামী পুত্রকে খেতে দিতে পারবো না। আমার মনে হলো, বাবা, হয় আমি স্বপ্ন দেখছি, না হয় সুনন্দাকে ভূতে পেয়েছে। যে ভাসুরকে সে দেবতার বেশি ভক্তি করে তাকেই এই কথা। উনিও খানিকক্ষণ বজ্রাহতের মতো বসে রইলেন। তারপরে জ্বলে উঠে বললেন, বিষয় পাপের হোক পুণ্যের হোক, সে আমার, তোমার স্বামী পুত্রের নয়। তোমাদের না পোষায় তোমরা আর কোথাও যেতে পারো, কিন্তু বৌমা, তোমাকে আমি এতকাল সর্বগুণময়ী বলেই জানতাম, কখনো এমন ভাবিনি। এই বলে তিনি আসন ছেড়ে উঠে চলে গেলেন। সেদিন সমস্ত দিন আর কারো মুখে ভাত জল গেল না। কেঁদে গিয়ে ঠাকুরপোর কাছে পড়লাম। বললাম, ঠাকুরপো, তোমাকে যে আমি কোলে করে মানুষ করেছি তার এই প্রতিফল? ঠাকুরপোর চোখ দুটো জলে ভরে গেল। বললে, বৌঠান, তুমি আমার মা, দাদাও আমার পিতৃতুল্য, কিন্তু তোমাদের বড় যে সে ধর্ম। আমারও বিশ্বাস সুনন্দা একটা কথাও অন্যায় বলেনি। শ্বশুর মহাশয় সন্ন্যাস গ্রহণের দিন তাকে আশীর্বাদ করে বলেছিলেন, মা, ধর্মকে যদি চাও তিনিই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমি তাকে এতটুকু বয়স থেকে চিনি বৌঠান, সে কখনো ভুল করেনি। হায় রে পোড়া কপাল, তাকেও যে পোড়ার মুখী ভেতরে ভেতরে এত বশ করে রেখেছিল, আজ আমার তাই চোখ খুলল। সেদিন ভাদ্র সংক্রান্তি, আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে ঝরঝর করে জল পড়ছে। কিন্তু হতভাগী একটা রাত্রিরের জন্যও মুখ রাখলে না, ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার শ্বশুরের কালের এক ঘর প্রজা মরে হেজে বছর 2 হলো চলে গেছে। তাদেরই ভাঙা ঘর একখানি তখনও কোনো মতে দাঁড়িয়েছিল। শিয়াল, কুকুর, সাপ, ব্যাঙের সঙ্গে তাতেই গিয়ে সেই দুর্দিনে আশ্রয় নিলে। উঠোনের জল কাদা মাটির উপর লুটিয়ে পড়ে কেঁদে উঠলাম, সর্বনাশী, এই যদি তোর মনে ছিল, এই সংসারে ঢুকেছিলি কেন? বিনুকে পর্যন্ত যে নিয়ে চললি, তুই কি শ্বশুরকুলের নামটা পর্যন্ত পৃথিবীতে থাকতে দিবি নে প্রতিজ্ঞা করেছিস? কিন্তু কোনো উত্তর দিলে না।
বললাম, খাবি কি? জবাব দিলে, ঠাকুর যে 3 বিঘে ব্রহ্মোত্তর রেখে গেছেন তার অর্ধেকটাও তো আমাদের। কথা শুনে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হলো। বললাম, হতভাগী, তাতে যে একটা দিনও চলবে না। তোরা না হয় না খেয়ে মরতে পারিস, কিন্তু আমার বিনু? বললে, একবার কানাই বসাকের ছেলের কথা ভেবে দেখো দিদি। তার মতো একবেলা এক সন্ধে খেয়েও যদি বিনু বাঁচে তো সেই ঢের। তারা চলে গেল। সমস্ত বাড়িটা যেন হাহাকার করে কাঁদতে লাগলো। সে রাত্রিতে আলো জ্বলল না, হাঁড়ি চড়ল না। কর্তা অনেক রাত্রে ফিরে এসে সমস্ত রাত ওই খুঁটিটা ঠেস দিয়ে বসে কাটালেন। হয়তো বিনু আমার ঘুমোয়নি, হয়তো বাছা আমার খিদের জ্বালায় ছটফট করছে। ভোর না হতেই রাখালকে দিয়ে গরু বাছুর পাঠিয়ে দিলাম, কিন্তু রাক্ষসী ফিরিয়ে দিয়ে তারই হাতে বলে পাঠালে, বিনুকে আমি দুধ খাওয়াতে চাইনে, দুধ না খেয়ে বেঁচে থাকবার শিক্ষা দিতে চাই। রাজলক্ষ্মীর মুখ দিয়া কেবল একটা সুগভীর নিঃশ্বাস পড়িল। গৃহিণীর সেই দিনের সমস্ত বেদনা ও অপমানের স্মৃতি উদ্বেল হইয়া তাহার কণ্ঠ রোধ করিয়া দিল, এবং আমার হাতের ডাল ভাত শুকাইয়া একেবারে চামড়া হইয়া উঠিল। কর্তার খড়মের শব্দ শোনা গেল। তাহার মধ্যাহ্ন ভোজন সমাধা হইয়াছে। আশা করি তাহার মৌনব্রত অক্ষুণ্ণ অটুট থাকিয়া তাহার সাত্ত্বিক আহারের আজ কোনো বিঘ্ন ঘটায় নাই। কিন্তু এদিকের ব্যাপারটা জানিতেন বলিয়াই বোধ করি আমার তত্ত্ব লইতে আর আসিলেন না। গৃহিণী চোখ মুছিয়া নাক ছাড়িয়া গলা পরিষ্কার করিয়া কহিলেন, তারপর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় লোকের মুখে মুখে কি দুর্নাম, কি কেলেঙ্কারি বাবা, সে আর তোমাদের কি বলবো। কর্তা বললেন, দুদিন যাক, দুঃখের জ্বালায় তারা আপনিই ফিরবে। আমি বললাম, তাকে চেনো না, সে ভাঙবে কিন্তু নুইবে না। আর তাই হলো। একটার পর একটা করে আজ 8 মাস কেটে গেল, কিন্তু তাকে হেঁট করতে পারলে না। কর্তা ভেবে ভেবে আর আড়ালে কেঁদে কেঁদে যেন কাঠ হয়ে উঠতে লাগলেন। ছেলেটা ছিল তার প্রাণ, আর ঠাকুরপোকে ভালোবাসতেন ছেলের চেয়ে বেশি। আর সহ্য করতে না পেরে লোক দিয়ে বলে পাঠালেন তাঁতিদের যাতে কষ্ট না হয় তিনি করবেন, কিন্তু সর্বনাশী জবাব দিলে যা তাদের ন্যায্য পাওনা সমস্ত মিটিয়ে দিলেই তবে ঘরে ফিরব। তার এক ছটাক কোথাও বাকি থাকতে যাব না, অর্থাৎ তার মানে নিজেদের অবধারিত মৃত্যু। আমি গেলাসের জলে হাতখানা একবার ডুবাইয়া লইয়া জিজ্ঞাসা করিলাম, এখন তাদের কি করে চলে? কুশারী গৃহিণী কাতর হইয়া বলিলেন, এর জবাব আর আমাকে দিতে বলো না বাবা। এই আলোচনা কেউ করতে এলে আমি কানে আঙুল দিয়ে ছুটে পালিয়ে যাই। মনে হয় বুঝিবা আমার দম বন্ধ হয়ে যাবে। এই 8 মাস এ বাড়িতে মাছ আসে না, দুধ ঘির কড়া চড়ে না। সমস্ত বাড়িটার উপরে কে যেন একটা মর্মান্তিক অভিশাপ রেখে চলে গেছে। এই বলিয়া তিনি চুপ করিলেন, এবং বহুক্ষণ ধরিয়া তিনজনেই আমরা স্তব্ধ হইয়া নিঃশব্দে বসিয়া রহিলাম। ঘণ্টাখানেক পরে আমরা আবার যখন গাড়িতে গিয়া বসিলাম, কুশারী গৃহিণী সজল কণ্ঠে রাজলক্ষ্মীর কানে কানে বলিলেন, মা, তারা তোমারই প্রজা। আমার শ্বশুরের দরুন যে জমিটুকুর উপর তাদের নির্ভর, সেটুকু তোমার গঙ্গা মাটিতেই। রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া কহিল, আচ্ছা। গাড়ি ছাড়িয়া দিতে তিনি পুনশ্চ বলিয়া উঠিলেন, মা, তোমার বাড়ি থেকেই চোখে পড়ে নালার এদিকে যে ভাঙা পোড়া ঘরটা দেখা যায় সেইটে। রাজলক্ষ্মী তেমনি মাথা নাড়িয়া জানাইল, আচ্ছা। গাড়ি মন্থর গতিতে অগ্রসর হইল। অনেকক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই কহিলাম না। চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছে। তাহার ধ্যান ভঙ্গ করিয়া কহিলাম, লক্ষ্মী, যার লোভ নেই, যে চায় না, তাকে সাহায্য করতে যাওয়ার মতো বিড়ম্বনা আর নাই। রাজলক্ষ্মী আমার মুখের প্রতি চাহিয়া অল্প একটুখানি হাসিয়া বলিল, সে আমি জানি। তোমার কাছে আমার আর কিছুই না হোক, এই শিক্ষা হয়েছে। ইতি শ্রীকান্ত উপন্যাসের 3য় খণ্ডের 6ষ্ঠ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।